এই জেনারেশনটাকে আপনি যদি সঠিকভাবে সার্কুলেট করতে না পারেন, ক্যাচ করতে না পারেন, তাদের যে চিন্তা চেতনা, তাদের মননে মস্তিষ্কে আসলে কি মানে ঘুরপাক খাচ্ছে, এটাকে যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ না করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এই জেনারেশনটা আপনার বিপরীতে দাঁড়িয়ে যেতে পারে। আসলে দেখুন, বিএনপি বিগত নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে যে ইশতেহার ঘোষণা করেছেন, এই ইশতেহার নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে রাজনীতির মাঠে। তবে আমি মনে করি বিএনপির যে চমকপ্রদ কয়েকটি বটম লাইন ইশতেহার, এটাতে আমার বেশ কিছু ধরেন যে সন্দেহ সংশয় আমার রয়েছে। এটা আমি নির্বাচনের আগেও বলেছি, এখনও বলছি। কেন বলছি দেখেন, বিএনপি নির্বাচনের পূর্ব মুহূর্তে যে ইশতেহার ঘোষণা করেছেন, এখানে তারা বলেছেন যে আমরা 5 বছরে 25 কোটি গাছ আমরা রোপণ করব। দ্যাটস গুড, এবং আমি মনে করি এটা অত্যন্ত চমকপ্রদ একটা আইডিয়া বিএনপির। বাট আপনি খেয়াল করেন, নির্বাচন হওয়ার বোধহয় প্রায় 10 দিন পেরিয়ে গেল। আমি ওই 25 কোটিকে ধরেন যে 5 বছরের 1 বছরে যদি নিয়ে আসি, তাহলে প্রত্যেক বছরে 5 কোটি করে রোপণ করতে হবে। আবার ওই 5 কোটিকে আপনি যদি 365 দিয়ে ভাগ দেন, তাহলে পার ডে কতগুলো করে গাছ রোপণ করতে হবে, এটা কিন্তু বিএনপির খেয়াল রাখা উচিত। বাট আনফরচুনেটলি এখন পর্যন্ত বিএনপি বোধহয় একটা গাছও রোপণ করে নাই। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে, আমি বলছেন যে বাজার ব্যবস্থাপনার চেয়ে আসলে গাছ লাগানোটা কতটা প্রায়োরিটাইজ। সেকেন্ড, তাদের যে ইশতেহারে অন্যতম একটা বটম লাইন ইশতেহার ছিল যে তারা 20 কিলোমিটার খাল খনন করবে সারা বাংলাদেশে 5 বছরে। তো এটাকেও যদি আপনি 200 কিলো, হ্যাঁ 20 কিলোমিটার, সরি 20,000 কিলোমিটার, এই 20,000 কিলোমিটারকে আপনি যদি ধরেন যে 1 বছরে নিয়ে আসেন এবং 365 দিয়ে ভাগ দেন, তাহলে পার ডে কত কিলোমিটার খাল খনন করতে হবে, এটা কিন্তু বিএনপির হিসাব রাখা উচিত। এখন পর্যন্ত আমরা দেখলাম শুধুমাত্র বরিশালে বোধহয় আমাদের নবনির্বাচিত তথ্যমন্ত্রী তিনি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। বাট তাদের প্রতিদিনের যে হিসাব, যে এত কিলোমিটার আমাদের পার ডে খাল খনন করতে হবে, এতগুলো গাছ আমাদের প্রতিদিন রোপণ করতে হবে, এই রেশিওটা তারা কিন্তু ফিল আপ এখন পর্যন্ত করতে পারে নাই, বা সূচনাটা বোধহয় করে নাই। কিন্তু এই রেশিওতে যাওয়া দরকার আছে। আমি আসবো, এটা কেন বললাম, ধরেন এই যে আপনার একটা কথা আছে না, ফ্যামিলি কার্ড বা অন্যান্য ইস্যুগুলো যে নিয়ে আসছেন, আমি বারবার বলেছি যে বিগত সরকারের সময় যেভাবে আমরা নির্বাচনের আগে মুখরোচক ইশতেহার বারবার তারা ঘোষণা করেছে, জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছে আমরা এটা করব সেটা করব, এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বর্তমান যে প্রজন্ম, এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটা নিউ জেনারেশন পেয়েছি। এই জেনারেশনটাকে আপনি যদি সঠিকভাবে সার্কুলেট করতে না পারেন, ক্যাচ করতে না পারেন, তাদের যে চিন্তা চেতনা, তাদের মননে মস্তিষ্কে আসলে কি মানে ঘুরপাক খাচ্ছে, এটাকে যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ না করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এই জেনারেশনটা আপনার বিপরীতে দাঁড়িয়ে যেতে পারে। যেমনটি আওয়ামী লীগের সময় আমরা কি দেখেছি, আওয়ামী লীগ কিন্তু তাদের ওই 2008 সালের আগে একটা ইশতেহারে স্পষ্ট করে বলেছিল যে আমরা ঘরে ঘরে চাকুরি দেব, 10 টাকা কেজি চাল দেব, 50 টাকায় মাংস খাওয়াবো। তখন তাদের এই চমকপ্রদ নতুন বন্দোবস্ত একবারে জনমনে ব্যাপকভাবে এটা কিন্তু একটা আলোড়ন তৈরি করেছিল যে 10 টাকা কেজি চাল, এর চেয়ে তো আর ভালো কিছু হতে পারে না। ঘরে ঘরে চাকুরি, তার মানে আমার একটা ফ্যামিলি আছে, ঘর আছে, আমি একটা চাকুরি পাবো, আমার আর কোনো টেনশন নেই। কিন্তু বাস্তবিক অর্থে তারা ক্ষমতায় আসার পরে হিতে বিপরীত হয়েছিল। কেন? তার আগে এই যে একটা ইন্টারিম পিরিয়ড তারা পার করেছে, এখানে কিন্তু নানা রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, নানা রকম আমাদের ইকোনমিতে একটা ধস নেমেছে, এটাকে রিকভার করার মতো ক্যাপাসিটি ওই নিউ গভর্নমেন্টের ছিল না। সেই একই ফেনোমেনা এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধরেন এই যে 18 কিংবা 19 মাসের যে একটা ইন্টারিম পিরিয়ড, এই পিরিয়ডে কী কী হয়েছে আমরা সবাই জানি। এই যে আপা যেটা বললেন, আমাদের আসলে মাইনাস থেকে এখন শুরু করতে হচ্ছে। দ্যাটস ভেরি ট্রু। এটা একবারেই মানে সবচাইতে সত্য একটা কথা যে আমাদের আসলে ব্যালেন্স কোনো কিছুই নেই, আমাদের মাইনাস থেকে শুরু করতে হচ্ছে। এখন আমাদের যেহেতু আমরা মাইনাস একটা অবস্থার মধ্যে রয়েছি, তার মানে আমি এই মাইনাস থেকে শুরু করতে গেলে আমার আসলে কি কি করার আছে 180 দিনের মধ্যে, এটা তো আমি ভালো জানি। যেহেতু বিএনপি, ধরেন যে আমি নির্বাচনের আগে একাধিকবার বলেছি যে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং ক্ষমতায় আসার মতো সম্ভাব্য ক্যাপাবল শক্তি হচ্ছে বিএনপি নাম্বার 1, এবং সরকার পরিচালনার মতো নাম্বার 2 জামাত ইসলাম, এবং তারপরে অন্যান্য পার্টি যারা আছে। তো বিএনপি যেহেতু নাম্বার 1 ক্যাপাবল শক্তি, ক্ষমতায় আসার মতো, এবং দেশ পরিচালনায় তাদের বিগত সময়ের বেশ কয়েকবারের অভিজ্ঞতা আছে, তার মানে বিএনপি ভালো জানে যে আসলে আমরা ক্ষমতায় এসে 180 দিনের মধ্যে কি কি ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন এই জায়গায় বিএনপি যদি আসলে চমকপ্রদ ওই বিগত সময়ের মতো ধরেন যে জনগণকে আকৃষ্ট করার মতো মুখরোচক কথা বলে ইশতেহারে এরকম পয়েন্টগুলো পয়েন্ট আউট করে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক হবে, যেটার বাস্তব প্রতিফলন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এই জায়গাতে বিএনপিকে আরো রিয়েলিস্টিক হতে হবে। এই যে ফ্যামিলি কার্ডের কথা, ফ্যামিলি কার্ড আইডিয়াটা অত্যন্ত ভালো। যেদিন জনাব তারেক রহমান, আমরা তো যুগপৎ আন্দোলন একসাথে করেছি, যেদিন জনাব তারেক রহমান এই ফ্যামিলি কার্ডের আইডিয়া আমাদের সামনে শেয়ার করলেন, আমাদের যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কিন্তু বাহবা দিয়েছিলাম ওনাকে, এবং এটাও বলেছি যে এই ফ্যামিলি কার্ড এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে এর ইতিবাচক নেতিবাচক দিকগুলো কি, এগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হবে, অ্যানালিসিস করতে হবে। যেমনটা আমার কাছে একটা পয়েন্ট, এটা আপনি ধরেন যে অন্যভাবে নিতে পারেন, এই নির্বাচনে বাংলাদেশের বিশেষ করে গ্রাম অঞ্চলের নারীরা
জামাতের প্রতি কিন্তু বিগত সময়ের তুলনায় অনেক বেশি আকৃষ্ট হয়েছে। যেমন শহরাঞ্চলে যেহেতু অধিকাংশ শিক্ষিত, এরা তো হয়েছেই, গ্রাম পর্যায়ে যেটা বিগত সময়ে আমরা কখনোই দেখি নাই যে জামাতের প্রতি নারীরা এতটা আকৃষ্ট বা জামাতকে তারা ভোট দিতে উদ্গ্রীব, মানে এইরকম যে একটা মানে ধরেন যে সিনারিও তৈরি হয়েছে, এটা কিন্তু বিগত সময়ে ছিল না। তো এই জায়গাতে বিএনপির যদি এরকম আসলে চিন্তা থেকে থাকে যে এই ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে আমরা আসলে ওই যে গোষ্ঠীটা, নারী গোষ্ঠীটা, এটাকে আমরা ক্যাচ করতে চাই, ধরতে চাই আগামী নির্বাচনের জন্য, তাহলে কিন্তু এটা অত্যন্ত আইডিয়া তো আরো আগে 3 বছর আগে না না